আচ্ছা দেখ, আজকে আমরা সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তো কাইন্ড অফ সেন্টেন্স মানে সেন্টেন্সের ধরন অনুযায়ী অর্থাৎ ফাংশন অনুযায়ী সেন্টেন্স কয় প্রকার, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে? তাহলে সেন্টেন্স ফাংশন অনুযায়ী সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। সেই 5 প্রকার সেন্টেন্স কি কি আমরা একটু দেখে নিই। ভালো করে দেখো, প্রত্যেকে সবাই খাতা খুলবে, খাতাতে ঝপাঝপ লিখবে। ঠিক আছে? দেখো, কাইন্ড অফ সেন্টেন্স, সেন্টেন্সের ধরন অনুসারে সেন্টেন্সকে আমরা কি কয় ভাগ করছি? 5 ভাগে। দেখো, এই 5 ভাগ কি কি? প্রথমত হচ্ছে অ্যাজাটিভ, ইন্ট্রোগেটিভ, আচ্ছা অপটেটিভ আগে লিখবো না, আগে আমরা লিখবো ইম্পারেটিভ। এরপর অপটেটিভ, এর পরের অংশ, পরেরটিকে বলা হচ্ছে এক্সক্লেমেটরি। তাহলে আমাদের সেন্টেন্স কয় প্রকার? 5 প্রকার। প্রথম হচ্ছে অ্যাজাটিভ, দ্বিতীয় হচ্ছে ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। বুঝতে পেরেছি? এবার দেখো, ভালো করে দেখো, প্রত্যেকে বুঝে নাও। এই যে অ্যাজার্টিভ সেন্টেন্স রয়েছে, এই অ্যাজার্টিভ সেন্টেন্সকে অনেক সময় বলা হয় স্টেটমেন্ট। স্টেটমেন্ট। আবার যারা ইংলিশ মিডিয়ামে যারা পড়ে, তারা এই সেন্টেন্সের নাম দিয়েছে ডিক্লারেটিভ সেন্টেন্স। আচ্ছা, প্রথমত বলি যে অ্যাজার্টিভ সেন্টেন্স গুলো কাকে বলে, অ্যাজার্টিভ সেন্টেন্স গুলো কি, সেটা আমাদেরকে দেখতে হবে। দেখো, এখন প্রথমে আমি একটা উদাহরণ দিচ্ছি, সেটা ভালো করে দেখে নাও। দি ম্যান ল্যান্ডেড অন দ্য মুন। একটা বাক্য। আচ্ছা, গান্ধীজি ওয়াজ আ গ্রেট লিডার। এই একটা বাক্য। দেখো, বুঝে নাও, অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা দুটো বাক্য লিখেছি। প্রথম বাক্য লিখেছি দি ম্যান ল্যান্ডেড অন দ্য মুন, দ্বিতীয় বাক্য লেখা হয়েছে গান্ধীজি ওয়াজ আ গ্রেট লিডার। দেখো, এই বাক্যটার শেষে একটা ফুল স্টপ বসেছে না বাবা? তাহলে বেশ আমরা কি জানলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্সের বাক্যতে একটা সাবজেক্ট থাকবে। কি থাকবে? একটা সাবজেক্ট থাকবে। দেখো, মানুষ চাঁদে অবতরণ করেছিল, তাহলে কে করেছিল? সাবজেক্ট আছে। আচ্ছা, কোথায় করেছিল? চাঁদে করেছিল। তারপরে দেখো একটা ফুল স্টপ দেওয়া আছে, তাহলে একটা সাবজেক্ট এবং সবার শেষে কি থাকে? এটা যখন ফুল স্টপ থাকে তখন সেই বাক্যটাকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। বোঝা গেছে? আচ্ছা, এই বাক্যটাতে অ্যাসার্টিভ সেন্টেন্সে কি করা হয়? কিছু বলা হয়, বক্তব্য দেওয়া হয়। বুঝতে পারছি? তাহলে যে বাক্যতে কিছু বক্তব্য দেওয়া হবে অথবা কিছু বলা হবে,
তখন সেই বা বর্ণনা দেওয়া হবে, কোনো ঘটনা বা কোনো অবস্থার বর্ণনা দেয় এই অ্যাজারেটিভ সেন্টেন্সে, তখন সেই বাক্যটাকে আমরা যখন ঘটনা বা বর্ণনা দেবে তখন অ্যাজারেটিভ সেন্টেন্স বলবো। তাহলে দেখো, মানুষটা চাঁদে অবতরণ করেছিল, তাহলে এই মানুষটা কোথায় অবতরণ করেছিল তার একটা বর্ণনা দিয়েছে, এবং শেষে কি করেছে, একটা ফুল স্টপ বসানো হয়েছে। তাহলে এই বাক্যটাকে কি বলা হবে, অ্যাজারটিভ সেন্টেন্স। বুঝতে পেরেছি? যেমন গান্ধীজি ওয়াজ আ গ্রেট লিডার, তাহলে গান্ধীজি ছিলেন মহান নেতা। তাহলে গান্ধীজি কি ছিলেন, মহান নেতা ছিলেন। তাহলে গান্ধীজির সম্পর্কে কিছু বলা হয়েছে, বক্তব্য রাখা হয়েছে, বা গান্ধীজি যে মহান নেতা ছিলেন সেটা বর্ণনা দেওয়া হয়েছে। তার জন্য এই সেন্টেন্সটা হচ্ছে অ্যাজারটিভ সেন্টেন্সে রয়েছে। বুঝতে পেরেছি? তাহলে কি বুঝলাম, যে সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকবে এবং সবার শেষে একটা ফুল স্টপ থাকবে, সেই সেন্টেন্সটাকে কি বলা হবে, অ্যাজারটিভ সেন্টেন্স। আর অ্যাজারটিভ সেন্টেন্সে কি করা হয়, কিছু বক্তব্য রাখা হয় বা কিছু বর্ণনা দেওয়া হয়, কোনো ঘটনা বা অবস্থার বর্ণনা দেওয়া হয়। বুঝতে পেরেছি? এখানে দেখো, এই যে বাক্যগুলো রয়েছে, এই বাক্যগুলোর মধ্যে যে অ্যাজারটিভ সেন্টেন্স, এই বাক্যগুলোকে আমাদের আবার দু রকম ভাবে ভাগ করা হয়েছে। কয় রকম ভাবে ভাগ করা হয়েছে, দু রকম ভাবে। এই দু রকম ভাগকে বলা হয়েছে, একটা বলা হয়েছে অ্যাফার্মেটিভ আর একটাকে বলা হয়েছে নেগেটিভ। লিখেছো তোমরা এটা? লিখেছো? আচ্ছা, লিখে নাও। দেখো আমি দেখিয়ে দিই। তাই দেখো, এই ডিক্লারেটিভ বা অ্যাসার্টিভ সেন্টেন্সকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে, দু ভাগে। অ্যাফার্মেটিভ আর একটা ভাগ বলা হয়েছে নেগেটিভ সেন্টেন্স। দেখো, এই দুটো সেন্টেন্স এর আবার দুটো ভাগ। দেয়ার ইজ নো লাইফ অন দ্য মুন, মানে চাঁদে কোনো জীবন বা প্রাণ নেই। ঠিক আছে? আচ্ছা, যদি বলা হয় রমেন ইজ আ গুড স্টুডেন্ট, রমেন হয় একজন ভালো ছাত্র। তাহলে রমেনের সম্পর্কে কিছু বলা হচ্ছে, তাই না? তাহলে রমেনটা কি এখানে সাবজেক্ট, আর সবার শেষে দেখো একটা ফুল স্টপ বসানো আছে, আর বক্তব্য কিছু রাখা হয়েছে। তার মানে এই বাক্যটাকে কি বলা হবে, অ্যাজারটিভ সেন্টেন্স বলা হবে। এই ধরনের বাক্যগুলো কি বলা হবে, অ্যাজারটিভ সেন্টেন্স। ঠিক আছে? বুঝতে পেরেছো? যেমন যদি বলি আই লাইক সুইট, আমি চা পছন্দ, আমি মিষ্টি পছন্দ করি। আই লাইক সুইট, তাহলে এটা কি কি ধরনের বাক্য, শেষে কি আছে, শেষে কি আছে, একটা ফুল স্টপ আছে। এই বাক্যগুলোর মধ্যে তোমাকে সবসময় মাথা রাখতে হবে, দেখো বাক্যের তিনটে অংশ থাকে, বাক্যের মধ্যে তিনটা অংশ থাকে, একটা সাবজেক্ট, একটা ভার্ব এবং অবজেক্ট। ম্যাক্সিমাম বাচ্চারা যারা সাবজেক্ট ভার্ব অবজেক্ট সম্পর্কে জানে বা বোঝে, তারা ইংরেজির 80% তারা বুঝতে পারবে। আর যারা সাবজেক্ট ভার্ব অবজেক্ট সম্পর্কে একবারেই কোনো নলেজ নেই, তারা ইংরেজি কিচ্ছু পারবে না। ওই জন্য সাবজেক্ট ভার্ব অবজেক্টকে খুব ভালো করে বুঝতে হয়। এখানে আমি ছোট্ট প্রাথমিকভাবে বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখো, আই লাইক সুইট, তাহলে এই সুইট, এই সব বাক্যটার মধ্যে তোকে আগে খুঁজে নিতে হবে যে ভার্ব কোনটা। ভার্ব কোনটা বাবা? ভার্ব হচ্ছে এই লাইক কথাটা হচ্ছে একটা ভার্ব, তাই না? তাহলে এই ভার্বটাকে যদি আমি প্রশ্ন করি কে পছন্দ করে, তাহলে উত্তর কি আছে, আই। তা কে বা কারা দিয়ে যখন প্রশ্ন করে কোনো উত্তর পেয়ে যাবি, তখন সেটা হচ্ছে সাবজেক্ট। কি বললাম, বুঝতে পারছিস? আর যদি এই লাইক ভার্বটাকে আমি প্রশ্ন করি কি বা কাকে দিয়ে যদি প্রশ্ন করি, করে যে উত্তরটা পাবো সেই উত্তরটাকে বলা হবে অবজেক্ট। তাহলে কি পছন্দ করি, মিষ্টি বা সুইট, তাহলে এই বাক্যটাকে বলা হচ্ছে কি, এইটাকে বলা হচ্ছে এই ওয়ার্ডটাকে বলা হচ্ছে
অবজেক্ট। তাহলে এখানে এই বাক্যের মধ্যে কি করে বের করবো বুঝতে পেরেছিস? ভার্বকে প্রশ্ন করবি কে বা কারা দিয়ে, তাহলে পাবি সাবজেক্ট, আর ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে পাবি অবজেক্ট। বুঝতে পেরেছিস? তাহলে একটা সেন্টেন্স গঠন করার জন্য তিনটে জিনিস মাস্ট দরকার হয়, বাকিটা আমরা অন্যান্য আদার অংশগুলো আছে যেগুলো, সেগুলো আমরা অ্যাড করে করে সেন্টেন্সকে আমরা বড় করি। তাহলে যত বড়ই সেন্টেন্স হোক না কেন, ওই সেন্টেন্সের মধ্যে একটা সাবজেক্ট, একটা ভার্ব এবং একটা অবজেক্ট অবশ্যই সেখানে থাকতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছিস? এখানে আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভের বিষয়টা। আচ্ছা, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ বিষয়টা একটু পদ্ধতিকে বলে দিই। দেখ, এই অ্যাফার্মেটিভ এবং অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ করার যখন করব, তার জন্য আমাদের কি আনতে হবে? অ্যাফার্মেটিভ বাক্য যখন নেগেটিভ করব, তখন হয় কখনো কখনো নো আসে, আবার কখনো কখনো আমাদের কাছে দেখবো নট আসবে। দেখো এখানে আমরা কি ব্যবহার করেছি? নো। এই বাক্যটাতে নো ব্যবহার করা হয়েছে। তাহলে দেয়ার ইজ আ নো লাইফ অন দ্য মুন, এখানে আমরা কি নট ব্যবহার করতে পারবো? নট ব্যবহার করতে পারবো কি? না। কেন পারবো না? এই নো এর পরে দেখো একটা নাউন আছে, নাউনের আগে কখনোই নট বসে না, সবসময় মাথা রাখবা। নট কোথায় বসে? সবসময় অ্যাডজেক্টিভের আগে বসে। নট কোথায় বসে বাবা? অ্যাডজেক্টিভের আগে বসে। তাহলে এই বাক্যটা কি আছে? রমেন ইজ এ গুড স্টুডেন্ট। তাহলে আমরা এখানে কি করতে পারি? এখানে নেগেটিভ করার জন্য, তাহলে এটা অ্যাফার্মেটিভ বাক্য। এই অ্যাফার্মেটিভ বাক্যকে যখন আমরা নেগেটিভ করব, তখন এখানে কি করতে হবে দেখো। তাহলে এই বাক্যটাকে নেগেটিভ করলে রমেন ইজ নট আ গুড স্টুডেন্ট। তাহলে এখানে দেখো এই নটের পরে একটা অ্যাডজেক্টিভ আছে গুড। তাহলে এই নটের পরে অ্যাডজেক্টিভ থাকার জন্য অ্যাডজেক্টিভের আগে আমরা নো বসাতে পারবো না। আর অক্সিলারি ভার্ব থাকলে বাক্যটাকে নেগেটিভ করা খুবই সুবিধা। এই অক্সিলারি ভার্বগুলো কি কি বাবা? অক্সিলারি ভার্ব হচ্ছে, দেখো বি ভার্ব রয়েছে আমাদের, কি রয়েছে বুঝতে পারছি? এই বি ভার্ব গুলো কি কি ভালো করে দেখো বোর্ডে। অ্যাম, ইজ, আর, এগুলোকে বলা হয় বি ভার্ব। আচ্ছা, হ্যাভ ভার্ব কি কি? হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাজ, হ্যাভ, হ্যাড। ডু ভার্ব কি কি? ডু ভার্ব হচ্ছে ডু, ডিড, ডাজ, আর একটা রয়েছে ডিড। ঠিক আছে, এছাড়াও আরো অনেক ভার্ব রয়েছে। এইখানে বি ভার্বের মধ্যে আরো একটা আছে, যদি পাস্ট টেন্স বোঝায় তাহলে ওয়াজ ওয়্যার হয়। ঠিক আছে, এইগুলোকে বলা হয় অক্সিলারি ভার্ব। ঠিক আছে, বুঝতে পেরেছি? আরো রয়েছে যেমন শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট। এগুলো হচ্ছে মডাল ভার্ব, এটাকে বলা হয় মডাল অক্সিলারি। এই মডাল অক্সিলারি দিয়ে আমাদের যখন সেন্টেন্স তৈরি হয়, তখন মডাল অক্সিলারির পরে আমরা নট বসিয়েও সেন্টেন্স তৈরি করতে পারি। তাহলে এখানে বি ভার্ব যদি থাকে, তাহলে কি বললাম? যদি বি ভার্ব থাকে, তাহলে দেখো এখানে এই ইজ একটা বি ভার্ব, তাই না? তাহলে ইজের পরে আমরা কি বসিয়েছি? নটকে আমরা কিন্তু বসাতে পেরেছি না? এবার বিষয়টা হচ্ছে, যদি এই অক্সিলারি ভার্বগুলো যদি না থাকে, শ্যাল, উইল, শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট যদি না থাকে বাক্যের মধ্যে, তখন কি করে করবি? যেমন দেখ এখানে বলেছে কি আই লাইক সুইট। এই বাক্যটাকে তুই যদি নেগেটিভ সেন্টেন্স করিস, তাহলে তোর দরকার আছে কি একটা অক্সিলারি ভার্ব। নেগেটিভ সেন্টেন্স করলে একটা অক্সিলারি ভার্ব লাগে, কারণ আমরা নট যখন বসাবো তখন আমাদেরকে অক্সিলারি ভার্ব একটা নিতে হয়। কিন্তু এখানে কি কোনো অক্সিলারি ভার্ব আছে? আই লাইক সুইট,
আমি চা পছন্দ, আমি মিষ্টি পছন্দ করি। তাহলে আমি মিষ্টি পছন্দ করি, এই বাক্যটার মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নাই। দেখ, am is are was were has have had do does did নাই, আছে কি? তাহলে মূল ভার্বটা কি? লাইক, আমি মিষ্টি পছন্দ করি। এই বাক্যটাকে যখন আমি নেগেটিভ সেন্টেন্স করতে যাব, তখন আমাকে একটা কি আনতে হবে? একটা ভার্ব আনতে হবে। সেই ভার্বটা হচ্ছে ডু ভার্ব, ঠিক আছে? আর এই ডু ভার্ব আনবো যখন, তখন এই ভার্বের একটা নাম আছে, ডু সাপোর্টার। কি বলা হয় বাবা? ডু সাপোর্টার বলা হয়, ঠিক আছে? অত কিছু বোঝার দরকার নাই, শুধু জানবা যখন অক্সিলারি ভার্ব যখন থাকবে না, তখন আমাদেরকে নেগেটিভ সেন্টেন্স করার জন্য একটা ডু ভার্ব আনতে হবে। এই ডু ভার্ব কি কি? ডু, ডাজ, ডিড। যদি প্রেজেন্ট টেন্স বোঝায় বাক্যটা, তাহলে ডু অথবা ডাজ বসবে। আর যদি পাস্ট টেন্স বোঝায়, তাহলে বাক্যটাতে ডিড বসবে। তাহলে এই বাক্যটা কি পাস্ট টেন্সে আছে না প্রেজেন্ট টেন্সে আছে? ভার্বটা দেখলেই বুঝতে পারি আমরা। তাহলে এই বাক্যটাতে দেখ, লাইক কথাটা যেই বুঝতে পারছি এটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে আমরা কি লিখতে পারি এটাকে? আই ডু নট লাইক সুইট, SWEET, সুইট। তাহলে এই বাক্যটাকে আমি যখন নেগেটিভ সেন্টেন্স করলাম, তখন কিন্তু দেখো নেগেটিভ সেন্টেন্স করার সময় আমাকে একটা ডু আনতে হয়েছে, কেন নট কখনো একা একা বসতে পারে না। তাহলে এই বাক্যটা হচ্ছে অ্যাফার্মেটিভ, আর এই বাক্যটাকে বলছি আমরা নেগেটিভ। তাহলে যদি অক্সিলারি ভার্ব থাকে, অক্সিলারি ভার্বের পরে কি বসিয়ে দেবো? নটটাকে বসিয়ে দেবো। কিন্তু এখানে তো অক্সিলারি ভার্ব নেই, তার জন্য আমাকে কি করতে হচ্ছে? একটা ডু আনতে হয়েছে। এই ডু কেন এসেছে বাবা? এটা কিন্তু ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার। এখানে যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকতো, তাহলে আমাকে কিন্তু ডু এর পরিবর্তে আমাকে ডাজ আনতে হতো। বুঝতে পারছি? ঠিক আছে, টুকে নাও সবাই।